আজকের আলোচনায় স্বাগত। আমরা শার্লক হোমস সিরিজের একটা খুবই পরিচিত গল্প নিয়ে কথা বলবো। আর্থার কোনান ডয়েলের লেখা আ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া, বাংলায় যাকে আমরা বলি বোহেমিয়ার কেলেঙ্কারি। এই গল্পটা কিন্তু শুধু একটা ডিটেকটিভ গল্প নয়। এখানে আমরা দেখব কিংবদন্তি শার্লক হোমস কিভাবে একটা বেশ জটিল কেলেঙ্কারি সমাধান করতে গিয়ে এমন একজনের মুখোমুখি হলেন যিনি তার বুদ্ধির জগতে একটা বিরাট নাড়া দিয়েছিলেন। আমাদের হাতে আছে গল্পের মূল টেক্সট, আর আমরা চেষ্টা করব এর ভেতর থেকে শুধু ঘটনাগুলো না, বরং হোমসের বিশ্লেষণ ক্ষমতা, আইরিন অ্যাডলারের বুদ্ধিমত্তা আর ওই ১৯ শতকের শেষ দিকের সমাজের কিছু ঝলক তুলে আনতে। একদিকে বোহেমিয়ার রাজা, অন্যদিকে আইরিন অ্যাডলার, আর মাঝখানে একটা ছবি। এই নিয়েই আজকের আলোচনা। ঠিক, এটা শুধু রহস্য সমাধানের গল্প না, এটা আসলে বুদ্ধির লড়াইয়েরও গল্প। আর এই লড়াইয়ের যে ফলাফল, সেটা শার্লক হোমসের জীবনে একটা বেশ দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছিল। আইরিন অ্যাডলার হোমসের কাছে শুধু একজন প্রতিপক্ষ ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন সেই নারী, দ্য ওমেন। ১৯ শতকের লন্ডনের প্রেক্ষাপটে গল্পটা আমাদের অনেক কিছু ভাবাই। কিন্তু তাহলে আসুন গল্পটার ভেতরে ঢোকা যাক। শুরু হচ্ছে বেকার স্ট্রিটে, হোমসের ফ্ল্যাটে। ওয়াটসনের সাথে হোমসের কথা চলছে, তখনই একটা বেনামি চিঠি আসে। চিঠিতে লেখা, একজন মুখোশধারী খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছেন জরুরি পরামর্শের জন্য। হোমস তো চিঠিটা দেখেই তার বিশ্লেষণ শুরু করে দেন, তাই না? হ্যাঁ, ওখানেই তো হোমসের সেই অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় আমরা পাই। চিঠির কাগজ দেখেই তিনি বুঝে যান এটা বোহেমিয়া থেকে এসেছে, আর লেখার ধরন দেখে অনুমান করেন লেখক একজন জার্মান। কাগজের ওয়াটারমার্ক, লেখার শব্দচয়ন, কোনোটাই তার চোখ এড়ায় না। যেমন ধরুন, চিঠিতে জার্মান বাক্য গঠনের প্রভাব, ওই যে এই বিবরণ আমরা সব জায়গা থেকে পেয়েছি, এই ধরনের ভাষা ব্যবহার, এগুলো দেখেই তিনি লেখকের পরিচয় সম্পর্কে বেশ নিশ্চিত হয়ে যান। এটা শুধু গোয়েন্দাগিরি নয়, ভাষার মনস্তত্ত্ব বোঝার ক্ষমতাও। আচ্ছা, এরপর সেই মুখোশধারী অতিথির আগমন। বেশ জাঁকজমকপূর্ণ পোশাক, বিশাল চেহারা, দেখেই বোঝা যাচ্ছে সাধারণ কেউ নন। প্রথমে নিজেকে কাউন্ট ভন ক্র্যাম বলে পরিচয় দিলেও হোমসের জেরার মুখে তার আসল পরিচয়টা বেরিয়ে আসে। তিনি বোহেমিয়ার রাজা উইলহেলম গটসরাইখ সিগিসমন্ড ফন ওর্মস্টাইন। রাজার এই ছদ্মবেশ নেওয়ার কারণটা কি ছিল? শুধু গোপনীয়তা? অবশ্যই গোপনীয়তা, কারণ বিষয়টা ছিল খুবই সংবেদনশীল। রাজা তখন তার সমস্যার কথাটা খুলে বলেন। প্রায় ৫ বছর আগে ওয়ারশেতে থাকাকালীন তার সাথে আইরিন অ্যাডলার নামে এক মহিলার পরিচয় হয়। আইরিন ছিলেন একজন অপেরা শিল্পী, কন্ট্রাল্টো যাকে বলে, বেশ ভারী আর গভীর গলা। আর তিনি ছিলেন বেশ স্বাধীনচেতা একজন নারী। রাজার নিজের ভাষাতে তিনি তখন তরুণ এবং বিবেচনাহীন ছিলেন। তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, আর রাজা তাকে কিছু আপত্তিকর চিঠি লেখেন, এমনকি দুজনের একটা ছবিও তোলেন। তখনকার দিনের ক্যাবিনেট সাইজের ছবি যাকে বলা হতো, মোটামুটি একটা মাঝারি আকারের ছবি। আর এই ছবিটাই এখন রাজার কাছে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি স্ক্যান্ডিনেভিয়ার রাজকুমারীকে বিয়ে করতে চলেছেন, কিন্তু আইরিন অ্যাডলার হুমকি দিয়েছেন যে বাগদানের খবরটা যেই প্রকাশ পাবে সেদিনই তিনি ওই যুগল ছবিটা রাজকুমারীর পরিবারকে পাঠিয়ে দেবেন। রাজার ভয়ে এতে তার বিয়ে ভেঙে যাবে, একটা বিশাল কেলেঙ্কারি হবে। তার নিজের কথায় সামান্যতম সন্দেহই নাকি সব শেষ করে দিতে পারে। ঠিক, রাজা এটাও জানান যে ছবিটা উদ্ধারের অনেক চেষ্টা হয়েছে, টাকা দেওয়ার চেষ্টা, ভয় দেখানোর চেষ্টা, এমনকি ৫ বার বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছে, রাস্তায় আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু কিছুতেই কাজ হয়নি। আইরিন অ্যাডলার ছবিটা বিক্রি করতেও রাজি নন। তার কি? তার উদ্দেশ্য টাকা নয়, অন্য কিছু, হয়তো আত্মরক্ষা বা প্রতিশোধ। রাজা এখন একদম নিরুপায় হয়ে হোমসের কাছে এসেছেন। প্রচুর অর্থের বিনিময়ে হলেও ছবিটা উদ্ধার করতে হবে। হোমস কিন্তু অর্থের লোভে কাজ করেন না সাধারণত। তার কাছে কেসটাই আসল। তিনি রাজার কাছ থেকে আইরিনের ঠিকানাটা জেনে নিলেন, ব্রায়নি লজ, সেন্ট জনস উড, আর ছবির মাপটাও। রাজা চলে যাওয়ার পর হোমস ওয়াটসনকে পরদিন আসতে বললেন, আর তখনই ওয়াটসনের জুতো দেখে তার ওই সাম্প্রতিক ভিজে যাওয়া আর আনাড়ি পরিচারিকার কথাটা বলে দেন। সেই বিখ্যাত উক্তি, তুমি দেখো কিন্তু পর্যবেক্ষণ করো না। এটা তো হোমসের কাজের পদ্ধতির একেবারে নির্যাস, তাই না? একে যুক্তিসম্মত সিদ্ধান্তে পৌঁছনো, এটাই হোমসের শক্তি।
তিনি সামান্য সূত্র থেকে অনেক কিছু বের করে আনতে পারেন। পরের দিন হোমস নিজেই তদন্তে নামেন এবং তার প্রথম পদক্ষেপটাই কিন্তু বেশ চমকপ্রদ। হ্যাঁ, পরদিন বিকেলে ওয়াটসন এসে দেখেন হোমস এক অদ্ভুত ছদ্মবেশে ফিরেছেন। একজন বেকার আস্তাবলের সহিস, মানে অপরিষ্কার পোশাক, চুল এলোমেলো। হোমস জানালেন এই বেশে তিনি ব্রায়নি লজের আশেপাশে ঘুরে অনেক খবর সংগ্রহ করেছেন। আচ্ছা, কেনই ছদ্মবেশটা নিলেন তিনি? কারণ এই ছদ্মবেশে তিনি সাধারণ মানুষের ভিড়ে সহজে মিশে যেতে পারেন, যাদেরকে কেউ তেমন গুরুত্ব দেয় না, কিন্তু যারা অনেক ভেতরের খবর রাখে। আস্তাবলের কর্মীদের সাথে মিশে তিনি জানতে পারেন যে আইরিন অ্যাডলার খুবই সুন্দরী, এলাকায় বেশ জনপ্রিয়, মোটামুটি শান্ত জীবনযাপন করেন, আর তার বাড়িতে মিস্টার গডফ্রে নর্টন নামে একজন আইনজীবী নিয়মিত আসেন। এই গডফ্রে নর্টনের ব্যাপারটা হোমসের কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়। কেন? কারণ নর্টনের সাথে আইরিনের সম্পর্কটা কি, এটা জানলেই ছবিটার ভবিষ্যৎ, মানে তার গুরুত্বটা বোঝা যাবে। আইনজীবী, বন্ধু, নাকি তার থেকেও বেশি কিছু? ঠিক ধরেছেন। তাদের সম্পর্কের ধরনটাই হোমসের পরের পদক্ষেপটা ঠিক করে দেবে। আর হোমস যখন এইসব ভাবছেন, তখনই ঘটনা অন্যদিকে মোড় নেয়। তিনি দেখেন নর্টন খুব উত্তেজিতভাবে ব্রেওনি লজে ঢুকলেন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে খুব দ্রুত একটা চর্চের দিকে গেলেন। তার পরপরই আইরিনও বেশ তাড়াহুড়ো করে একটা ল্যান্ডো গাড়িতে চেপে একই চার্চের দিকে রওনা হলেন। হোমসও তাদের পিছু নিলেন স্বাভাবিকভাবেই। চর্চে পৌঁছে যা দেখলেন তা তো একেবারেই অপ্রত্যাশিত। নর্টন আর আইরিন বেদির সামনে দাঁড়িয়ে, আর পাদ্রিও প্রস্তুত। হোমসকে দেখামাত্র নর্টন তাকে টেনে নিয়ে গিয়ে বিয়ের সাক্ষী হতে অনুরোধ করলেন। ভাবা যায়, শালক হোমস কিনা আইরিন অ্যাডলারের বিয়ের সাক্ষী হচ্ছেন। এটা তো হোমসের পরিকল্পনার ধারে কাছেও ছিল না। একেবারেই না। পরে জানা যায় লাইসেন্স সংক্রান্ত কোনো একটা জটিলতার কারণে তখন একজন সাক্ষীর খুব দরকার ছিল। হোমসের ওই আকস্মিক উপস্থিতি তাদের সেই মুশকিল আসান করে দেয় আর কি। আইরিন ধন্যবাদ হিসেবে হোমসকে একটা সাভারেন দেন, তখনকার দিনের একটা সোনার মুদ্রা, যেটা হোমস পরে স্মৃতিচিহ্ন হিসেবে রেখেও দিয়েছিলেন। এই বিয়েটা কিন্তু হোমসের কাজটা আরও কঠিন করে দিল। কিভাবে? মানে বিয়ের পর আইরিন হয়তো আরও সতর্ক হয়ে যাবেন, বা নর্টনের সাথে মিলে ছবিটা অন্য কোথাও সরিয়ে ফেলবেন, এরকম কিছু? দুটোই হতে পারে। তবে হোমস এটাও ভাবলেন যে বিয়ের পর ছবিটা আইরিনের কাছে আরও বেশি ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি হয়তো চাইবেন না তার নতুন স্বামীও এই ছবির কথাটা জানুক, তাই ছবিটার সম্ভবত তার নিজের কাছেই, হাতের নাগালেই কোথাও রাখা আছে। কিন্তু চার্চ থেকে বেরিয়ে নর্টন আর আইরিন আলাদা হয়ে যান। আইরিন বলেন তিনি বিকেলে যথারীতি পার্কে যাবেন। হোমস এবার তার আসল পরিকল্পনাটা সাজাতে শুরু করলেন। আর এই পরিকল্পনায় তিনি ওয়াটসনের সাহায্য চাইলেন। এবার হোমসের নতুন ছদ্মবেশ একজন নিরীহ, সরল, সাদাসিধে নন কনফর্মিস্ট পাদ্রী। চওড়া টুপি, ঢোলা পোশাক, মুখে একটা সহানুভূতি মাখানো ভাব। আচ্ছা, কেন এই পাদ্রীর ছদ্মবেশ? কারণ একজন নিরীহ পাদ্রী সহজেই লোকের সহানুভূতি এবং বিশ্বাস অর্জন করতে পারে, তাই না? পরিকল্পনা ছিল আইরিন যখন বাড়ি ফিরবেন তখন একটা নকল গোলমাল বাঁধিয়ে হোমস আহত হওয়ার ভান করে আইরিনের বাড়িতে ঢুকবেন। এরপর ওয়াটসন বাইরে থেকে একটা নকল আগুনের বিপদ সংকেত দেবেন। ওহ আচ্ছা, আর এই নকল আগুনের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল আইরিনকে আতঙ্কিত করা। হোমস জানতেন বিপদের মুহূর্তে মানুষ তার সবচেয়ে মূল্যবান জিনিসটা বাঁচানোর জন্য সবার আগে সেদিকেই ছুটে যায়। তার ধারণা ছিল আগুনের ভয় দেখালে আইরিন হয়তো অবচেতনভাবেই ছবির লুকানো জায়গার দিকে একটা ইঙ্গিত দিয়ে ফেলবেন। হোমসের নিজের ভাষাতেই, যখন একজন মহিলা মনে করে তার বাড়িতে আগুন লেগেছে, তখন তার প্রবৃত্তি হয় সেই জিনিসের দিকে ছুটে যাওয়া যা সে সবচেয়ে বেশি মূল্যবান মনে করে। পরিকল্পনাটা কিন্তু বেশ দারুণ ছিল। সন্ধ্যা 7টার দিকে তারা ব্রায়নি লজের কাছে পৌঁছালেন। হোমসের ভাড়া করা কিছু লোক সেখানে আগে থেকেই ছিল। যেই আইরিন গাড়ি থেকে নামলেন, অমনি লোকজনের মধ্যে একটা পরিকল্পিত মারামারি শুরু হয়ে গেল। হোমস তাকে বাঁচাতে গিয়ে আহত হওয়ার ভান করলেন, মুখে আগে থেকে লাগানো লাল রং ব্যবহার করে। হ্যাঁ, এটা একটা পুরনো কৌশল হলেও এখানে খুব কাজে দিয়েছিল। সহানুভূতি পেয়ে হোমসকে আইরিনের বসার ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি অসুস্থতার ভান করে তাজা বাতাস চাইলেন। যেই একজন পরিচারিকা জানালাটা খুলে দিল, হোমস ইশারা করলেন। বাইরে থাকা ওয়াটসন
তখন প্লাম্বারের তৈরি একটা ধোঁয়ার রকেট, যা দিয়ে বেশ ভালো নকল ধোঁয়া তৈরি করা যায়, ঘরের ভেতর ছুড়ে দিলেন আর আগুন আগুন বলে চিৎকার শুরু করলেন। হোমসের ভাড়া করা লোকেরাও সেই চিৎকারে যোগ দিল। আর ঠিক যেমনটা হোমস ভেবেছিলেন, আগুনের চিৎকারে আইরিন একদম আতঙ্কিত হয়ে ঘরের ভেতর একটা নির্দিষ্ট দিকে ছুটে গেলেন, দেওয়ালের একটা স্লাইডিং প্যানেলের দিকে, যেটা ঘণ্টা টানার দড়ির ঠিক ওপরে ছিল। হোমস এক ঝলক দেখে বুঝে গেলেন ছবিটা ওখানেই লুকানো আছে। ওটা মিথ্যে ছিল এবং অসুস্থতার অজুহাতে বেরিয়ে এলেন। রাস্তায় ওয়াটসনের সাথে মিলিত হয়ে জানালেন ছবির সন্ধান পাওয়া গেছে। প্ল্যান হল পরদিন সকালে রাজার সাথে এসে ছবিটা উদ্ধার করলেই কাজ শেষ। কিন্তু সেদিন রাতেই একটা ছোট্ট ঘটনা ঘটল, যা হোমসের মনে একটু হলেও খটকা তৈরি করে। কি ঘটনা সেটা? বেকার স্ট্রিটে ফেরার পথে অন্ধকারে পাশ থেকে হেঁটে যাওয়া এক তরুণ কণ্ঠস্বর হোমসের নাম ধরে তাকে শুভরাত্রি জানায়। হোমস গলার আওয়াজটা কেমন পরিচিত মনে করলেও অন্ধকারে মানুষটাকে ঠিক চিনতে পারলেন না। এটা একটা ছোট্ট সূত্র, কিন্তু এর গুরুত্ব তা বোঝা গেল পরে। পরদিন সকালে রাজা খুব উত্তেজিত অবস্থায় বেকার স্ট্রিটে হাজির হলেন। হোমস, ওয়াটসন আর রাজা একসাথে ব্রায়োনি লজের দিকে রওনা হলেন। পথে হোমস রাজাকে জানালেন যে আইরিন আগের দিন গডফ্রি নর্টনকে বিয়ে করেছেন। রাজা শুনে কিছুটা বিচলিত হলেও বললেন আইরিন তার সমকক্ষ হলে একজন অসাধারণ রানী হতে পারতেন। কিন্তু ব্রায়োনি লজে পৌঁছে তারা একটা বিরাট ধাক্কা খেলেন। হ্যাঁ, বাড়ির পরিচারিকা জানালেন তার মালকিন আইরিন অ্যাডলার তার নতুন স্বামীর সাথে আগের দিন সন্ধ্যায় ৫:১৫ ট্রেন ধরে ইউরোপের মূল ভূখণ্ডের দিকে পাড়ি দিয়েছেন। আর ফিরবেন না, মানে আর কখনোই ফিরবেন না। বাড়িটা খালি, জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখেই বোঝা যাচ্ছে খুব তাড়াহুড়ো করে যাওয়া হয়েছে। হোমস দ্রুত সেই গোপন প্যানেলটার কাছে গেলেন যেটা তিনি আগের দিন দেখেছিলেন, কিন্তু সেখানে ছবির বদলে কি পাওয়া গেল? পাওয়া গেল আইরিন অ্যাডলারের নিজের একটি ছবি, মানে সান্ধ্য পোশাকে তোলা, আর শার্লক হোমসের নামে লেখা একটি চিঠি। আর এই চিঠিটাই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল। চিঠিতে কি লেখা ছিল? আইরিন কি তাহলে সব ধরে ফেলেছিলেন? হ্যাঁ, পুরোপুরি, মানে একদম নিখুঁতভাবে। চিঠিতে আইরিন লিখেছেন যে নকল আগুনের ঘটনার পরে তিনি সন্দেহ করেছিলেন। তাকে নাকি আগেই হোমসের ব্যাপারে সতর্ক করা হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন ওই নিরীহ পাদ্রী আসলে ছদ্মবেশী শার্লক হোমস। শুধু তাই নয়, আগের রাতে যে তরুণটি হোমসকে শুভরাত্রি জানিয়েছিল সে আর কেউ নয়, স্বয়ং আইরিন অ্যাডলার। তিনি পুরুষের ছদ্মবেশে হোমসকে অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন। তিনি চিঠিতে লিখেছেনও, পুরুষের পোশাক আমার কাছে নতুন কিছু নয়, আমি প্রায়শই এর দেওয়া স্বাধীনতা সুবিধা নিই। অবিশ্বাস্য! তার মানে আইরিন শুধু হোমসের পরিকল্পনা ধরে ফেলেননি, উল্টে তিনি নিজেই হোমসকে বোকা বানিয়ে গেছেন, মানে হোমসকে অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত। ঠিক তাই। চিঠিতে তিনি আরও জানান যে তিনি এখন মিস্টার নর্টনকে ভালোবাসেন এবং তার সাথেই সুখে থাকতে চান। রাজার বিরুদ্ধে তার আর কোনো বিদ্বেষ বা ক্ষোভ নেই। তিনি ছবিটা রাজার কোনো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না, শুধু নিজের ভবিষ্যতের সুরক্ষার জন্যই কাছে রাখবেন। আর রাজার জন্য তিনি নিজের একটি ছবি রেখে যাচ্ছেন। চিঠি শেষে স্বাক্ষর ছিল আইরিন নর্টন, পূর্ব নাম অ্যাডলার। রাজা চিঠিটা পড়ে কি বললেন? স্বস্তি পেলেন নাকি আরও অবাক হলেন? মনে হয় দুটোই। তিনি একদিকে স্বস্তি পেলেন যে কেলেঙ্কারির ভয় আর রইল না, কিন্তু অন্যদিকে আইরিনের বুদ্ধিমত্তা আর চরিত্রের দৃঢ়তায় তিনি রীতিমতো বিস্মিত হলেন। তিনি বলে উঠলেন, কি একজন নারী! ওহ, কি একজন নারী! হোমস অবশ্য কিছুটা রিল্যাক্সডভাবেই মন্তব্য করলেন যে আইরিন অ্যাডলার সত্যি রাজার থেকে সম্পূর্ণ ভিন্ন স্তরের একজন মানুষ। হোমসের এই মন্তব্যের মধ্যে কি এক ধরনের প্রচ্ছন্ন সম্মান লুকিয়েছিল? অবশ্যই। এটা পরাজয় স্বীকার করা নয়, বরং একজন যোগ্য প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন। রাজা এরপর হোমসকে পুরস্কার হিসেবে পান্নার একটি দামি আংটি দিতে চাইলেন, কিন্তু হোমস তা নিলেন না, প্রত্যাখ্যান করলেন। তিনি পুরস্কার হিসেবে চাইলেন শুধু আইরিন অ্যাডলারে রেখে যাওয়া সেই ছবিটি। কিন্তু হোমস কেন ওই ছবিটি চাইলেন? এটা কি তার পরাজয়ের স্মারক হিসেবে, নাকি বিজয়ী প্রতিপক্ষের প্রতি একটা শ্রদ্ধার নিদর্শন? সম্ভবত দুটোই। হোমস সাধারণত যুক্তির বাইরে আবেগকে বিশেষ স্থান দিতেন না, কিন্তু আইরিন অ্যাডলারের ঘটনাটা তার মধ্যে একটা গভীর ছাপ ফেলেছিল। তিনি এমন একজনের দেখা পেয়েছিলেন যিনি তার নিখুঁত পরিকল্পনাকে বানচাল করে দিয়েছিলেন, তার ছদ্মবেশ ধরে ফেলেছিলেন, এমনকি তাকে অনুসরণও করেছিলেন। এটা হোমসের কাছে এক বিরল অভিজ্ঞতা ছিল, বলাই বাহুল্য।
তাহলে বোহেমিয়ার রাজার সমস্যা তো মিটল, কিন্তু শার্লক হোমস বুদ্ধির লড়াইয়ে এক অর্থে হেরেই গেলেন বলা চলে। এরপর থেকে শোনা যায় হোমস নাকি নারীদের বুদ্ধিমত্তা নিয়ে আর কখনো ঠাট্টা করতেন না, এবং আইরিন অ্যাডলারের প্রসঙ্গ উঠলে তাকে সবসময় ওই সম্মানসূচক সেই নারী বা দ্য ওমেন বলে উল্লেখ করতেন। হ্যাঁ, এই গল্পটা আমাদের দেখায় যে নিছক যুক্তি বা পর্যবেক্ষণ ক্ষমতা সবসময় যথেষ্ট নাও হতে পারে। মানুষের আবেগ, বিচক্ষণতা এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা এগুলো বুদ্ধিমত্তার খুব গুরুত্বপূর্ণ দিক। আইরিন অ্যাডলারের চরিত্রটি শুধু হোমসের প্রতিপক্ষ হিসেবে নয়, তার নিজের সাহস, আত্মমর্যাদা এবং বুদ্ধিমত্তার জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকে। তিনি হোমসের পরিকল্পনা ভেস্তে দিয়েছেন ঠিকই, কিন্তু সেটা করেছেন নিজের সম্মান আর নতুন জীবন রক্ষা করার জন্য, কোনো খারাপ উদ্দেশ্যে নয়। আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে শার্লক হোমসের মতো প্রখর বুদ্ধির মানুষও অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হতে পারেন, এবং কিভাবে আইরিন অ্যাডলার নিজের বিচক্ষণতা দিয়ে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এটা শুধু একটা গোয়েন্দা গল্প নয়, এটা মানুষের মনস্তত্ত্ব আর বুদ্ধির লড়াইয়ের এক চমৎকার উদাহরণও বটে। আর হোমসের কাছে আইরিনের ওই ছবিটি চাওয়ার ব্যাপারটা, ওটা নিয়েও কিন্তু ভাবার অবকাশ আছে। এটা কি শুধুই একজন পরাজিত, একজন প্রতিপক্ষের প্রতি সম্মান, নাকি এর মধ্যে অন্য কোনো অর্থ লুকিয়েছিল? হোমসের চরিত্রের যে জটিলতা, তার একটা দিকও হয়তো এখানে ফুটে ওঠে। একদম। শ্রোতাদের জন্য শেষে একটা প্রশ্ন রেখে যায় তাহলে। আইরিন অ্যাডলার তার চিঠিতে কথা দিয়েছিলেন যে তিনি ছবিটির অপব্যবহার করবেন না, এবং তিনি তার কথা রেখেছিলেন। কিন্তু যদি পরিস্থিতি অন্যরকম হতো, ধরুন যদি তিনি প্রতিশোধ নিতে চাইতেন বা ছবিটা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করার সিদ্ধান্ত নিতেন, তাহলে গল্পটা কোন দিকে মোড় নিত? শার্লক হোমসই বা তখন কি করতেন? এই ভাবনাগুলো না হয় আপনাদের জন্য তোলা রইল। আবার কথা হবে অন্য কোনো গল্প বা বিষয় নিয়ে।